পাঁচ ধরনের ক্যালকুলেশনের সিনারিও নিয়ে কথা বলবো। সেই ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমাদের এই ধরনের ডিভিশনগুলো ফাটাফাট হয়ে যাবে। ডিভিশন কতটা কঠিন, কতটা লেন্থ, এক লাইনে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এবার এটা 100 × 100 যদি করো, এবার তার থেকে কোনো ছোট নাম্বারকে ডিভাইড করতে পারে না। এইটা হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার, এবং ব্লান্ডারের সূচনা এখান থেকে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলেশনের এমন কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো খুব তো বিশাল কিছু নয়, বাট তোমাদের ক্যালকুলেশনের টাইমিংটা অনেকটা সেভ করে দেবে। এবং এগুলো ম্যাক্সিমাম যারা আর কি একটু স্মার্ট টাইপের ছেলেপুলে হয়, তাড়াতাড়ি ম্যাথ করে, তারা এগুলো জানে। তো আমি আশা করব যে তোমরা সবাই এগুলো শেখো, এবং কেউ যদি কিছু জেনে থাকো এর মধ্যে, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে হ্যাঁ, এটা আমি আগে থেকে জানতাম, এই পার্টিকুলার ট্রিকটা। পাঁচ ধরনের ক্যালকুলেশনের সিনারিও নিয়ে কথা বলবো। প্রত্যেকটা সিনারিওতে কিভাবে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে শুরু করি। মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন উইথ 5। ওকে, ডিভিশন উইথ 5টা বলে দিই, খুবই ইজি। মনে করো তোমাকে কোনো একটা নাম্বারকে, মনে করো 232কে আমাকে 5 দিয়ে ডিভাইড করতে হবে। তুমি কি করবে? রাফে গিয়ে 5 ডিভাইডেড বাই 232, তার মানে 5 × 4 = 20, অ্যান্ড দেন 3 আর 2, 5 × 6 = 30, অ্যান্ড দেন 2 পয়েন্ট, এখানে পয়েন্ট দিলাম তার জন্য একটা 0, অ্যান্ড দেন 5 × 4 = 20, তার মানে আলটিমেটলি 46.4। এরকম করে তুমি অ্যান্সারটা বের করতে। বাট আমি যেটা বলতে চলেছি, সেই ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমাদের এই ধরনের ডিভিশনগুলো ফাটাফাট হয়ে যাবে। দেখো, তোমরা কি করবে? নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। এবার ভাই, একটা মাল্টিপ্লিকেশন তো খুবই সহজ উইথ রেসপেক্ট টু দ্য ডিভিশন। ডিভিশন কতটা কঠিন, কতটা লেন্দি, বাট এই মাল্টিপ্লিকেশনটা আমি মুখে করতে পারবো। এই 2কে এখান থেকে গুণ করবো, 2 দিয়ে 4, এই 2কে এখানে গুণ করবো, 2 3 6, 2 দিয়ে 4, আর এই যে 5 2 10, তার মানে কোনো নাম্বারের নিচে 10 থাকা মানে কি? একটা কি বলে, ঘর ফাঁকা রেখে একটা পয়েন্ট বসিয়ে দেওয়া, তাই তো? আলটিমেটলি আমাদের এই জিনিসটা, এটা কীরকম হয়? পয়েন্টটাকে তুলে দেওয়ার জন্য 1 বসাই আমরা, পরে যে কটা ডিজিট তার জন্য একটা 10, এবং তার রিভার্সটা কীরকম হবে? যেহেতু একটা শূন্য আছে 10-এর কাছে, তাই জন্য একটা ডিজিট ছেড়ে 1-এর জন্য একটা দশমিক আমরা বসিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারে পৌঁছে গেলাম। তো এই হচ্ছে আমাদের 5 দিয়ে ডিভিশন করার টেকনিক। এরপরে আমাদের একটা মাল্টিপ্লিকেশনের খুব সুন্দর টেকনিক আছে, যেটা করলে তোমরা এক লাইনেই যে কোনো মাল্টিপ্লিকেশন করে ফেলবে। ওকে, চলো আমি এটা দেখাচ্ছি। 23 এবং মনে করো 13। সো এই যে মাল্টিপ্লিকেশন, এরকম দুটো র্যান্ডম নাম্বার, আমি এটা স্ক্রিপ্টেড কোনো ভিডিও নয়, একদম যা করছি লাইভ করছি। র্যান্ডম দুটো নাম্বার নিলাম আমি। হ্যাঁ, অবশ্যই আমি এটা 2 ডিজিটের ক্ষেত্রে দেখাবো, কিন্তু এই সেম জিনিসটা আমি এক্সপ্লেনেশন দেবো লাস্টে। সেটা যদি তোমরা করো, তাহলে তোমরা 3 ডিজিটের ক্ষেত্রে নিজেরা ওটাকে এক্সপ্যান্ড করতে পারবে। সেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, না পারলে আমি পরের ভিডিওতে বানিয়ে দেবো, বলে দেবো। দেখো কেমন টেকনিক, জাস্ট এই দুটোকে মাল্টিপ্লাই করবে, কত হবে? 9। এবার আমি কি করলাম? এই দুটোকে মাল্টিপ্লাই করলাম। ওকে, এবার এর সাথে এটা মাল্টিপ্লাই, এর সাথে এটা মাল্টিপ্লাই, এর সাথে এটা মাল্টিপ্লাই, এর সাথে এটা মাল্টিপ্লাই, তার মানে এই সিম্বলটা মনে রাখবে। তাহলে 3 2 6, 3 1 3, 6 3 কত হয়? 9, বসে গেল। আর আরেকটা লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এর সাথে মাল্টিপ্লাই করবে, তার মানে 2 1 2 হয়ে গেল 299। তোমরা এবারে এটাকে ভেরিফাই করে দেখতে পারো, এটাই আসবে। সুতরাং এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন করার টেকনিক, এক লাইনে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এবার এটার একটা এক্সপ্লেনেশন আছে, আমি লাস্টে দেবো। আচ্ছা, স্কোয়ার অফ সাম স্পেশাল নাম্বার। কিছু স্পেশাল নাম্বার আছে, যেমন কিছু নাম্বার যেগুলো 5 দিয়ে এন্ড হয়, অর্থাৎ মনে করো তুমি 25-এর স্কোয়ার বার করতে বলছো। তো আমি কি করব? ভালো করে দেখো, এই যে 5 বসাবো আর 2 বসাবো, মানে 25 আমি লিখে রাখবো, ঠিক আছে? এমন নয় যে এই 25টা 5-এর স্কোয়ার বলে লিখছি, না। আলটিমেটলি লজিকটা তাই, কিন্তু আমি 25 লিখবো, ঠিক আছে? যে কোনো নাম্বার 5 দিয়ে এন্ড হলে তার স্কোয়ারের শেষে 25 থাকবে, এটা তুমি ডেফিনেটলি শিওর, আমি দেখাবো প্রমাণ করে। ওকে, এবার এখানে কত আছে? 2 এর পরের নাম্বার কত? 3। নাম্বার লাইনে 2 এর পরে কি আসে? 2 এর পরে 3, তাহলে 2 × 3 করবো, তাহলে 6 বসিয়ে দেবো। আচ্ছা, এটা না হয় তুমি বলতে পারো যে 25-এর স্কোয়ার তো 625, সবাই জানে। তো কি হলো কাজটা? আমি যদি বলি 45-এর স্কোয়ার, সেটাও তুমি 1 সেকেন্ডে বের করতে পারবে। 25 আর 4 5 20, এটা। আচ্ছা, আরেকটা যদি করি আমি, মনে করো তোমার 75-এর স্কোয়ার। এটা তো টাফ আছে ভাই, এটা তো গুণ করতে গেলে তো হার্ড মাস এক হয়ে যাবে। তাহলে এখানে কি করবো? 25 বসাবো, 7 × 56, কেননা 7-এর পরে 8 আসে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের বিষয়। এটা কি করে হচ্ছে, এটা আমি প্রুফ করে দেখাবো, কোনো চাপ নেই। আচ্ছা, শুধুমাত্র কি 5 দিয়ে শেষ হওয়া নাম্বারের ক্ষেত্রে হবে? না, কিছু এমন স্পেশাল নাম্বার আছে, 100-এর আশেপাশের নাম্বার, 10-এর আশেপাশের নাম্বার,
রাইট? এই ধরনের নাম্বার, হাজারের আশেপাশের নাম্বার, এই ধরনের নাম্বারের স্কোয়ার করা খুবই ইজি। কেমন? দেখো 101-এর স্কোয়ার যদি আমি করতে বলি, 101-এর স্কোয়ার তোমরা কি করে ক্যালকুলেট করবে? 101 ইন্টু 101 করবে, 101 ইন্টু 101, এখানে তোমার অনেকটা 3টে স্টেপ লাগবে। ওকে, খুব ভালো করে দেখো, এই মাল্টিপ্লাই করা, এর থেকে সহজ তো তোমার মনে হয় যে অ্যাডিশন করা। আমি শুধু অ্যাডিশন করে এটা বের করবো স্কোয়ারটা। 101-কে কি লেখা যায়? 100 প্লাস 1 তার হোল স্কোয়ার, রাইট? এবার এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙতে পারবে, a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, মানে 1 ইন্টু 1 এটা হবে, প্লাস 1 স্কোয়ার মানে 1, ব্যাস হয়ে গেল। এবার এই যে লাইনটা করলাম এটাও করতে লাগে না, মাথায় মাথায় হয়ে যাবে। 100 স্কোয়ার মানে কত হয় ভাই? 100-র সাথে 100 গুণ করছো, তার মানে 1-এর সাথে 1 গুণ করছো। দেখো কোনো নাম্বারের সাথে, মনে করো 100-র সাথে যদি তুমি 5 গুণ করো, কত হবে? 5-এর সাথে 1 গুণ করবে এবং যে কটা শূন্য আছে সেটা বসিয়ে দেবে, হয়ে গেল। তাহলে 100 ইন্টু 100 যদি করো, 1-এর সাথে 1 গুণ করবে, যে কটা শূন্য টোটাল আছে সেটা বসিয়ে দেবে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে তোমার 4টে শূন্য বসবে। তাহলে 1 2 3 4 হলো। এদিকে তোমার, এদিকে 200 আর 1 201, তাহলে আলটিমেটলি আমাদের অ্যাড করলে এটা আসে 201। এবং এই জিনিসটা আমি এক্সপ্লেন করলাম বলে জিনিসটা এতটা লাগলো, লেন্দি লাগলো, কিন্তু বাট আমি যদি মুখে মুখে করার চেষ্টা করি, মনে করো 103-এর আমি যদি স্কোয়ার বের করতে চাই, কি হবে আলটিমেটলি? আমি জানি 100 স্কোয়ার তার মানে 4টে শূন্য বসবে, এবং আমি জানি যে 3 ইন্টু 2 দ্যাট ইজ 609, ব্যাস এসে গেল। তুমি এবার এটাকে এক্সপ্যান্ড করে দেখো, আমি এক্সপ্যান্ডটা মাথায় মাথায় করে নিলাম, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা হবে। ঠিক করেছি তো? হ্যাঁ ঠিক করেছি। ওকে ওকে, চলো। তো এই ধরনের নাম্বারগুলো তুমি করতে পারো। ইনফ্যাক্ট তুমি যদি মনে করো যে 97 98 এগুলো করবে, এটাকেও করতে পারো। 100 মাইনাস 3 হোল স্কোয়ার, এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় করে একইভাবে কিন্তু তুমি এটা করতে পারবে, ঠিক আছে? বাট মাইনাস যেহেতু আছে তাই একটু এর থেকে কঠিন হবে, বাট মাল্টিপ্লিকেশনের থেকে সহজ হবে বলে আমার মনে হয়। ওকে, আচ্ছা, এছাড়া তুমি মনে করো 1.01 আছে, তার স্কোয়ার করতে হবে। কেমিস্ট্রিতে এই ধরনের স্কোয়ার প্রচুর কিন্তু তোমাদের করতে হয়, তো সেই জিনিসগুলো তোমরা কি করে করবে? এই ট্রিকটা অ্যাপ্লাই করে তোমরা করতে পারবে, রাইট? তো চলো, এটাও তুমি করতে পারবে, এই জিনিসটা আসবে, এটা তো আমি এক্ষুনি করলাম। ওকে, এবার কটার আগে দশমিক আছে? কটার আগে দশমিক আছে? তুমি বলবে যে দুটোর আগে। না, যখন তুমি এটাকে মাল্টিপ্লিকেশন আকারে লিখবে, তো এই জিনিসটার সাথে এই জিনিসটাকে মাল্টিপ্লাই করবে, তাহলে একটা নাম্বারের জন্য দুটোর আগে দশমিক আছে, তারপরে সেম নাম্বারটার জন্য আরও দুটোর আগে দশমিক আছে, অর্থাৎ 1 2 3 4 টোটাল 4টের আগে দশমিক, তাহলে 1.0201, ঠিক আছে? সো এইভাবে তোমরা পয়েন্টটা লাস্টে দেখো, মাল্টিপ্লিকেশন করার নিয়ম এটাই, বাট পয়েন্টে যখন বসাবে তখন তুমি একটুখানি ক্যালকুলেট করে নেবে। এখানে যে কটা ডিজিটের আগে পয়েন্ট থাকবে তার ডবল, যদি এখানে 3টে ডিজিটের আগে পয়েন্ট থাকতো তাহলে তুমি 6টা ডিজিটের আগে পয়েন্ট বসাতে এই অ্যান্সারের। ওকে, আমাই ক্লিয়ার? ওকে, ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তো এই ধরনের তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করে যে কোনো স্পেশাল নাম্বারের তুমি ক্যালকুলেশন করতে পারবে। ওকে, তো চলো, তো এই হচ্ছে আমাদের এটা। আচ্ছা, ডিলিং উইথ ফ্র্যাকশনস। আচ্ছা, এটার লজিক আমি বলবো, 100 বার বলবো, ইনফ্যাক্ট এটারও লজিক আমি বলবো, ঠিক আছে? কেন এইভাবে করতে পারছি আমরা, এই দুটো লজিক বলার দরকার আছে। এইটার তো কোনো লজিক বলা নেই, এটা ডাইরেক্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করলাম। ডিলিং উইথ ফ্র্যাকশনস, রাইট? ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কীভাবে ডিল করবো? কিছু কিছু ফ্র্যাকশন আছে আমাদের ক্যালকুলেশন করতে গেলে, আমাদের ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, সেই ভগ্নাংশগুলো সামনে চলে আসে, এবং সেই সামনে চলে আসা ভগ্নাংশগুলো আমাদেরকে অনেক সময় বিপদে ফেলে দেয়, রাইট? এবং সেই জিনিসগুলো আমরা কিভাবে ডিল করতে পারি, মনে করো, দেখো খুব ভালো করে দেখো, একটা মিশ্র ভগ্নাংশ আছে 3 1/5 এরকম কিছু একটা, প্লাস তোমার মনে করো 7 2/3 বা 5 বলে, আচ্ছা ঠিক আছে এরকম থাক, র্যান্ডাম দুটো আমি লিখে নিলাম। এবার এটাকে তোমরা যদি যোগ করতে চাও বা এটাকে সিম্পলিফাই করতে চাও, তোমরা কি করো? এটাকে আগে অপ্রকৃত বা ইমপ্রপারে কনভার্ট করে নাও, কনভার্ট করে নিয়ে তারপর সেখান থেকে তোমরা লসাগু গসাগু যা করার করে তারপর তোমরা অ্যান্সারটা বের করো। আমি যদি বলি, আমাদের না স্কুলে ছোটোবেলায় একটা জিনিস শেখানো হয় না। কেন শেখানো হয় না আমিও জানি না, আমি তো শিখতে পারিনি। তোমাদের যদি শেখানো হয়ে থাকে তাহলে তো মাস্টারমশাই খুব ভালো। সেটা হচ্ছে এই যে কোনো একটা মিশ্র ভগ্নাংশ, মনে করো 4/1/2, এই যে একটা মিশ্র ভগ্নাংশ আছে না, এটার ডেফিনেশন কিন্তু 4 + 1/2 হয়। তার মানে এমন একটা নাম্বার যেটা কিনা 4 অব্দি তো আছে, বাট 4-এর পরে হাফ অংশ আছে, সুতরাং সেটাকে আমরা বলি 4/1/2। সেটাকেই আবার ম্যাথামেটিক্যালি 4 + হাফ লেখা যায়, রাইট? সুতরাং মিশ্র ভগ্নাংশের ডেফিনেশন এটা। তো এই ডেফিনেশন যদি আমরা ইউজ করি, এটাকে আমরা কি লিখতে পারি? 3 + 1/5 আর 7 + 2/3,
তাহলে আলটিমেটলি এই যে ইন্টিগ্রাল পার্টটা অর্থাৎ অখণ্ড পার্টটা এবং এর অখণ্ড পার্টটা আমরা যোগ করতে পারি 10, আর এটার আমরা জাস্ট যোগ করতে পারি। এটা যোগ করলে কত হবে, যেহেতু দুটোই মৌলিক সংখ্যা বা দুটো মৌলিক সংখ্যার মধ্যে লসাগু কত হবে তাদের গুণফল, তাহলে 5 3 15। আচ্ছা এবারে 5 আছে কত হলে 15, 5 আছে 3 হলে 15, 3 1 3, এখানে 3 বসবে, 3 আছে 5 হলে 15, 5 2 10, তাহলে 13। তাহলে এবার দেখো এই ডেফিনেশনের রিভার্সটা অ্যাপ্লাই করো, এটা প্লাস এটা মানে কত হবে 10 পূর্ণ 13 15। তো এইভাবে আমরা ফ্র্যাকশনসদের সাথে ডিল করতে পারি। ইনফ্যাক্ট এটা অনেক কাজের, অনেক সময় তোমাদের এরকম কোনো ক্যালকুলেশন করতে হতে পারে, এরকম কোনো ক্যালকুলেশন মনে করো তোমার ক্যালকুলেট করতে হবে 1 প্লাস 2/3, এটাকে ক্যালকুলেট করতে হবে। তোমাকে কি 3 আর 1-এর লসাগু যে 3 হয় সেটা বসাবে, 1 আছে কত হলে 3 হয়, 3 দিলে 3 হয়, 3 1-কে 3 বসালে, 3 আছে 1 হলে 3 হয়, 1 2 2 বসালে, দেন 5/3 করলে, এরকম করবে না, একদম নয়। তোমরা জানো যে এটা মানেই কিন্তু তোমার এটা আমার খাতা লেখার দরকার নেই, এটা মানেই এটা জানো। আচ্ছা এটাকে তোমরা কিভাবে সিম্পলিফাই করো, 3 1-কে 3 আর তার সাথে 2 যোগ করে দাও, তাই না? তেমনই এটা করবে, 3 1-কে 3, 2 যোগ করবে 5/3। সুতরাং এই ধরনের সিচুয়েশন যদি তোমাদের আসে, তোমরা এইভাবে কিন্তু এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করে কিন্তু অনেক অঙ্ক একটু হলেও 0.05 হলেও তোমরা সেকেন্ড সেভ করতে পারবে, এবং এগুলো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে দেয়, ইনফ্যাক্ট বোর্ডের পরীক্ষাতেও কাজে দেয়। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনস নিয়ে ডিল করার সময় আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, ফ্র্যাকশন নিয়ে ডিল করতে করতে অনেকের এলসিএম নিয়ে অনেকের প্রবলেম হতে পারে। এলসিএম বা লসাগু, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা প্রসেস হিসাবে শেখা হয়, তার যে সিগনিফিকেন্সটা সেটা আমাদেরকে বলা হয় না। এলসিএম বা লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? আমি যদি খুব ভুল না হয়ে থাকি বাংলা এটাই বলে। ওকে আচ্ছা, তার মানে লার্জেস্ট কিছু একটা হোয়াট এভার হবে একটা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমার বিষয় ওটা না, লসাগুর ডেফিনেশন শেখানো নয়, আমার বিষয় লসাগু জিনিসটাকে ফিল করা। দেখো যদি তোমার কাছে এরকম থাকে 3 15 আর 5, এদের যদি তোমাদের কি বলে ওটাকে লসাগু করতে বলে বা এলসিএম করতে বলে, তাহলে তোমরা কি করবে? তোমরা এখান থেকে কি লসাগুটা আবার করবে? আমার তো মনে হয় যে না। কেননা লসাগুর একটা জিনিস চেক করবে, যেটা সব থেকে বড় নাম্বার সেটাকে কি এ আর এ ডিভাইড করছে। 15 তো এদের মধ্যে সবার থেকে বড়, সেটাকে কি 3 ডিভাইড করছে? ইয়েস। সেটাকে কি 5 ডিভাইড করছে? ইয়েস। তার মানে এইটাই আমাদের লসাগু হবে, রাইট? বোঝা যাচ্ছে? সুতরাং কেননা লসাগু বলতে এমন একটা নাম্বারকে আমরা বোঝাই যেই নাম্বারটাকে এ আবার এ ডিভাইড করবে, এবং তার থেকে বড় নাম্বারদেরও ডিভাইড করতে পারে, বাট তার থেকে কোনো ছোট নাম্বারকে ডিভাইড করতে পারে না। মনে করো এর লসাগু যদি এক্স হয়, এদের লসাগু যদি এক্স হয়, তাহলে এক্স প্লাস 1 বা এক্স প্লাস পি কে ডিভাইড করতেই পারে, আমার কোনো যায় আসে না। কিন্তু এক্সের থেকে কোনো ছোট নাম্বারকে তিনজনে একসঙ্গে ডিভাইড করতে পারবে না, ঠিক আছে? তাই জন্যই বলা হয় লঘিষ্ঠ, ঠিক আছে? লঘিষ্ঠ। আচ্ছা বেশ, তার মানে এই হচ্ছে আমাদের লঘিষ্ঠ মানে কি, লঘু মানে সব থেকে ছোট আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লসাগুর যে ফিলটা। তো এইভাবে তোমরা একটু দেখতে পারো। এবার দেখো যদি দুটো পরস্পর যদি এরকম হয় 21 আর 5, এরা দুজন তো পরস্পর মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকতে পারে না, ঠিক? তাহলে সাধারণ গুণনীয়ক যেহেতু থাকতে পারে না, তাই জন্য এদের যে মাল্টিপ্লিকেশন হবে সেটাই একমাত্র এদের সাধারণ গুণনীয়ক, এবং সেই মাল্টিপ্লিকেশন যেটা হবে অর্থাৎ 21 5-এ কত হয় 105, এই 105-এর 2 নম্বর মাল্টিপল অর্থাৎ 210, সেটাকে এরা ডিভাইড করবে। কিন্তু এমন নয় যে 105-এর থেকে ছোট এমন কোনো নাম্বার আছে যাদেরকে এরা দুজন ডিভাইড করবে বা ভাগ করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয় লসাগুর ফিল্ড। তো এই ফ্র্যাকশন নিয়ে ডিল করার ক্ষেত্রে আমাদের এই লসাগু নিয়ে একটুখানি ডিল করতে হয়, লসাগু নিয়ে। তো সেটা একটুখানি তোমাদের খেয়াল রাখতে হবে। বড় নাম্বারটাকে চেক করবে, যদি বড় নাম্বারটাকে এ আর এ দুজনেই ডিভাইড করে দেয়, তাহলে আর লসাগুর ব্যাপারটা করতে লাগবে না, তাহলে এটাই হবে তোমাদের লসাগু। ওকে, এবং দুটো যদি প্রাইম নাম্বার থাকে, এটা তোমরা জানো যে 3 আর 5, বা যদি তোমার মনে করো 21 আর 5 পরস্পর মৌলিক সংখ্যাও থাকে, তাহলেও তাদের লসাগুটা আর করতে লাগে না, তাদের লসাগু হয় তাদের গুণফল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ছোটো ছোটো জিনিস, এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের ফ্র্যাকশন নিয়ে ডিল করতে খুব সুবিধা হবে। ওকে, এবার আমরা নেক্সট টপিকে চলে আসি, সিম্পলিফিকেশন। এটা একটুখানি খুব সহজ জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো মনে করো তোমার কাছে এরকম আছে 3x মাইনাস তোমার কি বলে ওটাকে, কিছু একটা 3x না, আমি একটু বড় নাম্বার নিয়ে করছি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে যে এসেন্সটা কতটা। ওকে, তো চলো আমরা যদি বলি আপাতত এখানটাতে যে 25x ডিভাইডেড বাই তোমার 1250 ইকুয়ালস টু মনে করো তোমাদের 4
430, হ্যাঁ 430 এরকম যদি থাকে, মনে করো এরকম একটা এক্সপ্রেশন তোমাদের সামনে উদয় হয়েছে, তোমাদেরকে বের করতে হবে এক্স এর মানটা। অনেকে কি করে আমি দেখেছি, ওরা জানে যে এর নিচে কিছু নেই মানে 1 আছে, এবার আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ 25x ইন্টু 1 তার মানে 25x, রাইট। এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করব, অর্থাৎ 1200, এটাকে আমরা রাফে গুণ করবো। আবার কি করে একটুখানি খাতাটাকে সুন্দর দেখানোর জন্য এটাকে রাফে গুণ করে 1250, 430 আর হোয়াট এভার একটা ব্লা 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 আসে একটা এক্সপ্রেশন, আমি এটা করতে পারবো না, খুব জটিল গুণফল। এবার তারা কি করে ওই জিনিসটাকে এখানে লিখে দেয়, সেই ব্লা ব্লা ব্লাটাকে এখানে লিখে দেয়, এবং সেই আবার কি করে এক্স এর সাথে এই ব্লা 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 ডিভাইডেড বাই 25 করে, আবার তারা এই ব্লা ব্লা ব্লাটাকে 25 দিয়ে ডিভাইড করার চেষ্টা করে। এইটা হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার, এবং ব্লান্ডারের সূচনা এখান থেকে। এরকম কোনো দিন করবে না, এরকম কোনো দিন করবে না। এটা আমার মাথায় কেন এলো, কারণ আমি তো জীবনে এটা করিনি এরকম বড় ব্লান্ডার। এটা আমার মাথায় এসছে আমার বোনের খাতা দেখে, আমার সামনে আমার বোন অঙ্ক করছিল এবং ওই দেখলাম যে এইরকমভাবে করতে গিয়ে ও আমি যেটা বললাম সেই প্রসেসটা অ্যাপ্লাই করলো। যেহেতু বাচ্চা মানুষ অবশ্যই তাদের দ্বারা ভুল তো হবেই, তো সেই ভুলগুলোকে আমাদের কারেক্ট করতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে হয়তো আরও অনেকের সমস্যা হতে পারে। দেখো, সুতরাং আমরা কি করব, আমাদের যে টেকনিকটা 1250 এদিকে ডিভাইড আছে, এদিকে এলে মাল্টিপ্লাই হবে, তাহলে 430 ইন্টু 1250, আমি গুণ করবো না, এইভাবে রেখে দেবো, অ্যান্ড দেন এক্স 430 ইন্টু 1250 ডিভাইডেড বাই 25। যে কোনো অঙ্কে যাই হোক না কেন আমি কোনো অপারেশন পারফর্ম করবো না আগে, রাইট। লাস্ট লাইনে এসে এক্স এর মানটাকে আমি এরকম হিউজ দেখতে লাগুক আমি এইভাবে রাখবো, তারপরে আমি দেখবো যে কাটাকুটি যাচ্ছে কিনা। ওকে, চলো কাটাকুটি যাবে, 25 5 125, 5 0 0। তো এবার দেখো এই গুণটা খুব সহজ হয়ে গেল আমাদের, 5 3 15 5, হাতে থাকে 1, 5 4 20, 1 21, আর একটা শূন্য দুটো শূন্য। এক্ষুনি শেখালাম যে শূন্য লাস্টে থাকলে তাদের গুণ করার কি টেকনিক, তাহলে এক্স ইকুয়াল টু এই জিনিসটা হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদের খুব সহজে, আমরা বেশি কিছু খাটনি না হয়ে, আমাদের কমপ্লেক্সিটি না বেড়ে, এই যে গুণটা তোমরা করেছিলে বাই চান্স এই গুণটাতে ভুল হয়ে গেল, তাহলে তো অ্যান্সারে ভুল হয়ে যাবে না, এটা করলে অ্যাকুরেসিটা বাড়ে একদম লাস্টে গিয়ে আমরা যদি ক্যালকুলেশনটা করি। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের সময় আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার। ওকে, এবার অনেকের একটা জিনিস দেখা যায় যে অনেক সময় কি হয় যে যেই নিট বা এই ধরনের এক্সামে অথবা আমাদের বোর্ড এক্সামে কি হয়, বোর্ড এক্সামে তো আগে ক্যালকুলেটর অ্যালাউ ছিল, এখন তো ক্যালকুলেটর অ্যালাউ নয় আমি যতদূর জানি। তো ক্যালকুলেটর ছাড়া কিছু ক্যালকুলেশন আছে কেমিস্ট্রি ফিজিক্সে, মনে করো 4.1 আর এদিকে আছে তোমার ডিভাইডেড বাই 40, এরকম কিছু একটা ক্যালকুলেশন আছে। তো এই ধরনের ক্যালকুলেশন করতে গিয়ে অনেকে একটুখানি ঘাবড়ে যায়। আমি বলি এই যে বিষয়টা, এটাকে তোমরা কি করবে বলতো, এই ধরনের কিছু থাকলে একটু অ্যাপ্রক্সিমেশন করার চেষ্টা করবে। দেখো এটা 41 আমি বলতে পারি, আর এটা 40 আমি বলতে পারি, আর নিচে 1/10 অবশ্যই পয়েন্টার জন্য থাকলো, ঠিক আছে। এই যে জিনিসটা ভালো করে দেখো তো, এটা কি একের থেকে স্লাইটলি বড় না, তাই না, একের থেকে তো স্লাইটলি বড়। এবার সেই জিনিসটাকে আমরা 1.1 টাইপে ধরতে পারি, 1.1 বা 1.2 ধরতে পারি, 1.1 1.15 এরকম ধরনের কিছু ধরতে পারি, ঠিক আছে, 1.1ই ধরে নিই। তো এই রকমের 1.1, এবার এটা কতটা বড় সেটা আমাদের ডিপেন্ড করছে, এটা যেরকম সামান্য বড়, এটা যদি 41-এর বদলে 40 হতো তাহলে এটা 1 হয়ে যেত, তাই সামান্য বেড়েছে, অর্থাৎ 1.1 বা 0.1 এরকম কিছু ধরতে পারো। ওকে, এবার এইটা আমাদের অ্যাপ্রক্সিমেট হয়ে গেল, ডিভাইডেড বাই 10 করে দিলাম, তার মানে আলটিমেটলি 0.11 টাইপের কিছু এসছে। এবার কম্পিটিটিভের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে একদম প্রিসাইজ অ্যান্সার যে তোমাকে বের করতে হবে এরকম নয়, খুব খুব স্পেশাল অঙ্কে যেগুলো হ্যাঁ এতটা অ্যাপ্রক্সিমেশন লাগাতে হয় না, খুব সহজে ক্যালকুলেশন হয়েছে, তাদের ক্ষেত্রে অপশানগুলো খুব কাছাকাছি থাকে। কিন্তু এই ধরনের অঙ্ক যেখানে তোমার এই যে ক্যালকুলেশন পারফর্ম করতে হবে, কোশ্চেন সেটাররা জানে, সেই অঙ্কে কিন্তু আমাদের অপশানগুলো একটু দূরে দূরে থাকে। মনে করো এই যে অঙ্কটা, এই অঙ্কের অপশান হয়তো এরকম থাকবে 2.01, অপশান বি 1.11, অপশান সি 0.15 এরকম কিছু, অপশান ডি 5.10 এরকম কিছু একটা থাকে, ঠিক আছে। তো দেখো এই যে অপশানগুলো সব থেকে কাছে কোনটা এসছে, এটা তো নয়, এটা তো নয়, এটা, তাহলে আমরা এটাতে টিক করে দেবো। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেশন কি হয়েছে, পুরোপুরি ধরো ঠিক হলো না, বাট অ্যান্সারের কাছাকাছি আসবে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি, ঠিক আছে, খুব বেশি না ইয়ে করে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো জিনিসটা। সুতরাং এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে লাস্ট আমাদের জিনিসটা যেটা আমরা মাথায় রাখবো ক্যালকুলেশন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ।
পার্সেন্টেজ মানে বড় হয়ে যাওয়ার সাথে সাথে ছোটবেলার জিনিস অনেকে ভুলে যায়। অনেকের কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে এই তোমার টোটাল মার্কস, তোমার এটা কত পার্সেন্ট মার্কস হলো, ধরো কেউ 40-এর মধ্যে 28 পেলো, 27 পেলো, তাহলে বলো তুমি কত পার্সেন্ট মার্কস পেলে, ওইটা আবার ক্যালকুলেটারে করতে লাগে, রাইট? সো এইসব জিনিসপত্র যাতে না হয় আমি এটা খুব সহজে বলছি। এবার অনেকের কাছে এটা হয় যে মাধ্যমিক পরীক্ষা 500-তে হলো, তো তোমার কাছে তোমার স্টার মার্কস পেতে গেলে 75% মার্কস লাগবে টোটালে, তার মানে কত মার্কস তুমি বলো, সে তো বুঝতেই পারবে না। মানে অনেকে আছে এরকম বুঝতে পারবে না। তো সেই জিনিসটার মানে আমরা এরকমভাবে বুঝি, ধরো 75% আমরা বলেছি, রাইট? 75% মানে কত নাম্বারের 75%? 500-র 75% গুণ করে দাও। আর এই পার্সেন্টেজ সিম্বলটার সিগনিফিকেন্স হলো এই যে পার্সেন্টেজ মানে সবসময় 1/100, ঠিক? পার্সেন্টেজ মানে 1/100, আর 75 গুণ ছিল তার 75% মানে 75/100, বোঝা গেছে? এটা কার? 500। তাহলে এটা কাটছে 5, তাহলে 5 5 25 5 হয় থেকে 2, 5 সাথে 35 আর 2 37, 375। এটা যদিও মাধ্যমিক পরীক্ষা হয় না, এটা উচ্চ মাধ্যমিকের নম্বর আমি বলছি। তো 375 পাওয়া মানে স্টার মার্কস, ঠিক আছে? সো এইভাবে আমাদের পার্সেন্টেজের সাথে ডিল করতে হয়। কিন্তু এটা তো বেসিক জিনিস ছিল। আর একটু কিছু বলি, বিষয়টা হচ্ছে এমন যে একটা নিয়ম হয়, এক্স এর y% ইকুয়াল টু y এর x%। মানে কি? এটা কিন্তু এই ফর্মুলাটা কিন্তু খুব কাজে দেয় অনেক সময়, রাইট? একটুখানি সময় বাঁচায়, খুব বেশি সময় বাঁচায় না, একটুখানি সময় বাঁচায়। কেমনভাবে? তোমাকে যদি ধরো একটা কম্পিটিটিভ পরীক্ষায় কোনো একটা জায়গায় এমন কিছু হলো যে তোমাকে বের করতে হবে 25 টাকার 4%, 25 টাকার 4%, এটা সঙ্গে সঙ্গে বের করতে হবে, ইনস্ট্যান্ট। তুমি কি করবে? তুমি আলটিমেটলি এটা করবে 25 × 4/100, এটাই তো আমি শেখালাম। তাহলে আলটিমেটলি কি হবে? 25 × 4, তাহলে 4 1 4 1, ঠিক আছে? তো এইটা করলে, কিন্তু যদি তোমার এই সম্পর্কটা জানা থাকে, এটা করতে যতটা সময় লেগেছে পেন ঠেকাতে, তুমি পেন না ঠেকিয়ে অ্যান্সারটা বলে দিতে পারবে। কিভাবে? এটা আমি খুব সহজ এক্সাম্পল দিলাম, যদিও এটাতেও পেন না ঠেকিয়ে মুখে মুখে এইভাবে বলা যায়, বাট এরকম অনেক কমপ্লেক্স সিচুয়েশন আসতে পারে। যেহেতু র্যান্ডামলি আমি লাইভ ভিডিওটা বানাচ্ছি, তো আমার কাছে এই মুহূর্তে কমপ্লেক্স এক্সাম্পল নেই, বাট এরকম আসতে পারে যেখানে এটা কাজে লাগে। ইনফ্যাক্ট আমি দেখেছি অনেক জায়গায়। কিভাবে কাজে লাগবে? 25 টাকার 4% মানে কি? আমি কি বললাম? এক্স এর y%, y এর x%, এই দুটো সমান হয়। তাহলে 25 টাকার 4% আর 4 টাকার 25% সমান হবে। ভাই 25% মানে কত? সবাই জানে 4 ভাগের 1 ভাগ। 25% মানে তো 4 ভাগের 1 ভাগ, তাই না? তো 4 টাকার 4 ভাগের 1 ভাগ কত হবে? 1 টাকা। মুখে মুখে হয়ে গেল। তো এই ধরনের জিনিসপত্র 25 টাকা 4% দিয়ে হচ্ছে না, 4 টাকার 25% দিয়ে দেখি কোনটা সহজ হচ্ছে, আমরা দেখি। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ভাবতে পারি। এবার এটা কেন এটা সমান হয়? এটা খুবই ইজি ভাই, খুবই ইজি, খুবই ইজি। কেন এই দুটো সমান হয়? দ্যাট ইজ এক্স এর y% মানে কি? x × y/100 এক্ষুনি শেখালাম। এটা ইকুয়াল টু আমরা কি করতে পারি? y × x/100 করতে পারি, কেননা মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ বা বিনিময়যোগ্য। সুতরাং এক্সটার দিকে নিয়ে যেতে পারি, ওয়াইটার দিকে আনতে পারি। তো এটাকে আমরা কি লিখতে পারি? y × x/100। ভাই এটা মানেই কি? y এর x%, তাই না? তো একই ব্যাপারে। তো এইটা একটুখানি মনে রাখবে, একটা পার্সেন্টেজের অনেক জিনিস সলভ হয়ে যাবে। এবং পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের মধ্যে যদি তুমি রিলেট করতে পারো, যেমন আমি বললাম 25% মানে 1/4, 50% মানে 1/2, এই ধরনের রিলেশনগুলো একটুখানি দরকার। কেননা পার্সেন্টেজ মানে কিছুই না, ফ্র্যাকশন জিনিসটাকে একটা স্কেল আপ করছে আর কি, 100-র একটা স্কেলে এনে সেটাকে একটা নতুন মেজার দিচ্ছে, সেটাই হচ্ছে পার্সেন্টেজ, আর কিছুই নয়, ঠিক আছে? যদি তোমার 75 টাকার মধ্যে যদি 5 টাকাকে আমরা যদি করতে বলি, এটা এমন একটা বিচ্ছিরি দেখাবে। তো সেটা মানে কি? 75 টাকার মধ্যে 5 টাকা যতটা ভ্যালু রাখে, 100 টাকার মধ্যে কত টাকা সেই ভ্যালুটা রাখবে, সেটাই হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? সো এই হচ্ছে ফ্রেম চেঞ্জ করা আর কি। এটা একটুখানি পড়বে তোমরা, এটা ভালো লাগবে। ওকে, ডিটেলসে আচ্ছা একদিন আমরা আলোচনাও করতে পারি পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজ খুব সুন্দর একটা টপিক, এবং পার্সেন্টেজের অনেক অ্যাপ্লিকেশন আছে, প্রফিট অ্যান্ড লস, ব্যাংকিং সেক্টরের জিনিসপত্র, তো ভালো জিনিস। আচ্ছা এবার আমরা আমাদের যে বলেছিলাম সবার লাস্টে আমি লজিক দেবো, এই দুটো, এই 5 দিয়ে এন্ড হওয়া নাম্বারের স্কোয়ারগুলো কেন এরকম হচ্ছে, এত সহজে করতে পারছি, এবং কেনই বা আমাদের এই মাল্টিপ্লিকেশনটা ভ্যালিড, সেটা আমরা একটু এক্সপ্লেন করবো। আমরা প্রথমে স্কোয়ারেরটা এক্সপ্লেন করি, ঠিক আছে? দেখো 5 দিয়ে শেষ হওয়া কোনো নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি? 10 × n প্লাস 5 লিখতে পারি না? যেখানে এনটা কি হতে পারে? এনটা 1 হতে পারে, এনটা 2 হতে পারে, এনটা 3 হতে পারে, হোয়াট এভার, রাইট? আচ্ছা
এনটা যদি 1 হয় তাহলে এই সংখ্যাটা কত হবে 15, এনটা যদি 2 হয় এই সংখ্যাটা কত হবে 25, কেননা n2 মানে 2 × 10 মানে 20 + 5 25, n যদি 3 হয় তাহলে এটা 35। তো এইভাবে সো অন চলতে থাকছে, 95 অবধি এটা চলবে। ওকে, আমি এটা 2 অঙ্কের সংখ্যার জন্য দেখাচ্ছি খুব সহজ করার জন্য, এটা 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও ভ্যালিড, ঠিক আছে? তোমরা একটু এক্সটেন্ড করেও দেখতে পাবে। ওকে, তো এই জিনিসটার স্কোয়ার করা, তাহলে যে কোনো নাম্বার 5 দিয়ে শেষ হয় তাহলে স্কোয়ার করা, স্কোয়ার করে দিই আমরা এবার a + b হোল স্কোয়ারের সূত্র। সব সময় কিন্তু a + b হোল স্কোয়ার, অনেকে বলে ভাই আমাদের বীজগণিত শেখানো তো হয় কিন্তু সেগুলোর অ্যাপ্লিকেশন করায় না, এমন নয় যে তার অ্যাপ্লিকেশন নেই। এই বীজগণিতের অ্যাপ্লাই করে কিন্তু আমরা প্রচুর প্রচুর জিনিস সলভ করতে পারি, তাই এটা আমাদের খুব কাজের জিনিস a + b হোল স্কোয়ার। খুব ভালো করে দেখো, এটা স্কোয়ার দ্যাট ইজ 10n এর স্কোয়ার প্লাস 2 × 10n ইন্টু b প্লাস 5 স্কোয়ার, রাইট? সো যে কোনো সংখ্যা, অর্থাৎ এটা মনে করো 45 মনে করো, তার স্কোয়ারটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে এই অ্যালগরিদমে। এটা মানে কি 100 মানে 10 স্কোয়ার n স্কোয়ার, তার মানে 100, 10 স্কোয়ার মানে 100, n স্কোয়ার মানে n স্কোয়ার। আর এটা কি হবে 10 দুগুণে 20 5 100 n প্লাস 25। সো আমাদের যে রেজাল্টিং যে নাম্বারটা সেটা কত সুন্দর দেখতে হয় দেখো। আমি যদি এখান থেকে 100n কমন নিয়ে নিই, 100n যদি কমন নিয়ে নিই তাহলে এখানে দেখো কমন নেওয়ার ফলে কি হবে, এখান থেকে 100n কমন চলে গেছে, তার মানে শুধু একটাই n আছে, কেননা 100n এর সাথে n গুণ করলে কি হয় 100n স্কোয়ার হয়। তো আমি সেটাই তো এটার সাথে গুণ করার রিভার্সটা করছি, জাস্ট কমন নিয়ে নিচ্ছি, রাইট? ওকে, তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে 100n আর এদিকে আছে n প্লাস, আর দেখো এখান থেকে গোটা 100nটাই কমন নেওয়া হয়ে গেছে, তার মানে শুধু 1 পড়ে আছে। এবার এখানে কি আসছে 25 আসছে, তাহলে আলটিমেটলি n + 1টা আমি বাঁদিকে লিখতে পারি, মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ এক্ষুনি বললাম। আচ্ছা, তার সাথে আমি n লিখতে পারি, হলো তার সাথে আমি কি লিখতে পারি 100 লিখতে পারি। আচ্ছা, এই 25টাকে কি লিখতে পারি 2 × 10 প্লাস 5 × 1 এরকম লিখতে পারি, স্থানীয় মানে বিস্তার করলাম আর কি। তার মানে এটা বেসিক্যালি n + 1 n × n + 1 × 100 প্লাস 2 × 10 প্লাস, তাহলে আমাদের যে আলটিমেট রেজাল্টটা এলো সেই রেজাল্টটার দিকে একটু ভালো করে অবজার্ভ করো। এটা মানে কি এককের ঘর না, তাই না? এককের ঘর। এটা মানে কি দশকের ঘর না, উত্তরের দশকের ঘর। এটা মানে কি শতকের ঘর না, কেননা স্থানীয় মানে বিস্তার করা মানে তো ওটাই। দেখো ভাই, ছোটবেলায় কিন্তু সব শেখানো হয়েছে, তোমরা কিন্তু সিরিয়াসলি শেখোনি, এটা তোমাদের দোষ। যদিও আমিও সিরিয়াসলি শিখিনি, আমিও ফাঁকি পাচ্ছিলাম, একই ব্যাপার, কোনো ব্যাপার না। দেখো এবার দেখো, এটা একক, এটা দশক, এটা শতক। এককের ঘরে কে বসছে রেজাল্টিং নাম্বারের সবসময় 5, কেননা এখানে তো কোনো n এর উপর ডিপেন্ডেন্সি নেই, তাই না? তাহলে এখানে সবসময় 5 বসবে। দশকের ঘরে কে বসবে 2 বসবে সবসময়, রাইট? আচ্ছা, এখানে এটা শতকের ঘর, 100 গুণ আছে মানে শতকের ঘর, 10 গুণ আছে মানে দশকের ঘর, 1 গুণ আছে মানে এককের ঘর। শতকের ঘরে কে বসবে এটা একটুখানি n এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা এখানে বসছে n × n + 1। এবার nটা কি ছিল, যদি আমি বলি 45 মানে কি 10 × 4 প্লাস 5 × 1, তো এখানে n এর ভ্যালু কত 4, তাই না? দশকের ঘরে যে ছিল তাকেই তো আমরা n ধরেছিলাম, তাই না? বুঝতে পারছো তো? আর 5 দিয়ে শেষ হচ্ছে মানে এককের ঘরে তার কোনো ভেরিয়েবল আমি ধরছি না, 5ই ধরছি। তাহলে এই যে নাম্বারটা, এটা এবং তার পরের নাম্বারটা সেটা n, এবং তার পরের নাম্বারটার গুণ, আমি যেরকম ভাবে বললাম অ্যালগরিদমে যে 2 এর পরে কি আসে 3, 2 3 6 বসিয়ে দাও। এই হচ্ছে আমাদের লজিক। সেই নাম্বারটা দশকের ঘরের নাম্বারটা ইনটু তার পরের নাম্বারটা গুণ করে শতকের ঘরে বসাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এই হচ্ছে আমাদের গোটা অ্যালগরিদমটা, কিছুই নয় ভাই, কিচ্ছু নয়, জাস্ট শুধু এই সূত্রটাকে অ্যাপ্লাই করা হয়েছে, কমনটা নেওয়া হয়েছে, তাই জন্য এটা ভ্যালিড। যদি কোনো নাম্বারের 3 দিয়ে শেষ হয় তার ক্ষেত্রে ভ্যালিড নয়। কেন নয়, তোমরা এই কমনটা নিতে পারবে না এবং এটাকে খুব সুন্দরভাবে ফ্যাক্টরাইজ এরকম ফ্যাক্টর ফর্মে লিখতে পারবে না, কেননা যাই নাও না কেন এর পরবর্তীকালে এই জায়গাটাতে তো তোমার 100n স্কোয়ার আসবে, রাইট? হ্যাঁ, এই জায়গাটাতে তোমার 100n স্কোয়ার আসবে, কিন্তু গন্ডগোলটা হবে এখানে। এখানে যেহেতু 5 ছিল বলে একমাত্র এখানে 100 হয়েছে, যদি এই 5 এর বদলে 3 থাকে, 3 দুগুণে 6, এখানে 60 হয়ে যাবে, কমন নিতে পারবে না। এখানে যদি 7 দিয়ে এন্ড হতো, 7 দুগুণে 14, 140 হতো, কমন নিতে পারতে না 100n। এবং এই জায়গাটা খুব সুন্দরভাবে যেটা ফ্যাক্টরাইজ হয়ে গেছে, এইরকমভাবে তুমি দুটো ফ্যাক্টরের মাল্টিপল আকারে লিখতে পারতে না, সেই জন্য ওগুলোর ক্ষেত্রে ভ্যালিড নয়।
এই যে ম্যাজিক ট্রিকগুলো তোমাদেরকে ইউটিউব শর্টসে বা ইউটিউবে দেখানো হয়, স্যারেরা দেখান, সেই জিনিসগুলো তোমরা ম্যাজিকের মতো ভাবো, কিন্তু সেগুলো ম্যাজিক নয়। তাদের পিছনে কিন্তু খুব সুন্দর ম্যাথামেটিক্স কাজ করে। ম্যাথামেটিক্স ইউজ করেই ম্যাথামেটিক্সের জিনিসপত্রগুলোকে আরও সহজে ম্যাথামেটিক্যালি করা যায়। কি বললাম বুঝতে পারলে? বেশ, এবার আমরা এই অ্যালগোরিদমটা একটু দেখে নেবো, নিয়ে আমাদের ভিডিওটা শেষ করব। অনেক লম্বা হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত আছো, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ আ কিউরিয়াস মাইন্ড। ওকে, তো যে কোনো দুটো নাম্বার, যে কোনো দুটো 2 ডিজিট নাম্বার কেমন দেখতে হবে, এই প্রসেসটা যদি আমি অ্যাপ্লাই করি, 10n1 প্লাস n2 টাইপের দেখতে হবে। আচ্ছা, আরেকটা নাম্বার কেমন দেখতে হবে, 10m1 প্লাস m2 টাইপের দেখতে হবে। কেননা আমাদের এখানে 4টে ভেরিয়েবল দেখতে পাচ্ছ। 23 কেন, যা খুশি হতে পারতো, 45 হতে পারতো, এখানে 13 কেন, এখানে 35 হতে পারতো, 37 হতে পারতো, যা খুশি হতে পারতো, 47 হতে পারতো। তাই জন্যে আমি এই সবগুলোকে ভ্যারি করিয়ে নিয়েছি। তো জেনারেল 2 ডিজিট নাম্বার এইভাবে দেখতে হয়। এই 2 ডিজিট নাম্বারটা এরকম হতো, 10n প্লাস m টাইপের দেখতে হতো। বাট এখানে যেহেতু আমি বলে দিচ্ছি 5 দিয়ে শেষ হবে, তাই জন্য একটা ভেরিয়েবল আর ভেরিয়েবল থাকছে না, ওটা ফিক্সড হয়ে গেল 5। ওকে, বোঝা গেছে আশা করি। তাহলে এখানে 10n1 প্লাস n2, 10m1 প্লাস m2। ওকে, আমরা কি করতে পারি, আমরা এইটাকে অ্যালজেব্রিক্যালি গুণ করতে পারি। অ্যালজেব্রার গুণ তো তোমরা জানো, বা বীজগাণিতিকভাবে সেইভাবে করতে পারি। খুব ভালো করে দেখো, এটা ইন্টু এটা হয় প্রথমে, তাহলে 10 আর 10 এ 100, n1 m1, ভালো কথা। এটা ইন্টু এটা হবে, তাহলে 10n1 m2। তারপরে কি হবে, এটা ইন্টু এটা, তাহলে 10m1 n2, তারপর এটা ইন্টু এটা, n2 m2, আর কিছুই নয়। এবার আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখো, n1 m1 ইন্টু 100 প্লাস, খুব ভালো করে দেখো, 10 যদি আমি কমন নিই, তাহলে n1 m2 প্লাস m1 n2 ইন্টু 10 প্লাস n2 m2 ইন্টু 1। তার মানে আমাদের যে এই যে গুণটা করার পরে যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারের এককের ঘরে কে বসবে, সেই অ্যান্সারের দশকের ঘরে কে বসবে, সেই অ্যান্সারের শতকের ঘরে কে বসবে, এটা আমরা বুঝে গেলাম। দশক, এটা হচ্ছে আমাদের শতকের ঘরে কে বসবে। তো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এই দুটোকে গুণ করো। আলটিমেটলি কি ওই দুটো, n2 m2 না? আমরা কি করলাম, এটা তো 10n1, তার মানে এটা n1, এটা n2, এটা m1, এটা m2। আমি কি বললাম, এই দুটোকে গুণ করো, তার মানে n2 m2 গুণ করে এককের ঘরে বসাও। দেখো n2 m2টাই এককের ঘরে বসেছে, n2 m2টা এককের ঘরে বসেছে, রাইট বসেছে, তাহলে আমার লজিক ঠিক আছে। আচ্ছা, এবার আমি ফিল করব কোনটা, দশকের ঘরটা। দশকের ঘরের সংখ্যা বসানোর জন্য আমি কি বলেছিলাম, ক্রস মাল্টিপ্লাই, 1-এর সাথে 3 গুণ করো, 3-এর সাথে 2 গুণ করো, করে যোগ করে দাও। দেখো তো, ক্রস মানে কি, n1 এর সাথে m2, তাই তো, n1 এর সাথে m2, আর n2 এর সাথে m1, n1 এর সাথে m2, আর তাই তো n1, হ্যাঁ এটা n1, এটা m2, হ্যাঁ রাইট, n1 m2 m1 n2, রাইট। তাহলে n1 এর সাথে m2 গুণ করলাম, প্লাস m1 এর সাথে n2, n1 এর সাথে m2 প্লাস m1 এর সাথে n2 করে দিলাম, দিয়ে আমাদের দশকের ঘর ফিল হয়ে গেল। আমিও তো সেটাই বলেছিলাম, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, করে দশকের ঘরে বসাও, রাইট। আচ্ছা, এবার এটা হয়ে গেল। শতকের ঘরে কাকে বসাতে বলেছিলাম, n1 ইন্টু m1, তার মানে 2 ইন্টু 1, এটা n1, এটা m1, তার মানে 2 ইন্টু 1 বসিয়ে দাও, এখানে হয়ে যাবে, রাইট। সো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। আলটিমেটলি কিছুই নয়, আমি জাস্ট এখান থেকে কমন নিয়েছি, নিয়ে একটা নতুন অ্যালগোরিদম বানিয়ে নিয়েছি, ঠিক আছে। সো তোমরা কি করতে, তোমরা ডাইরেক্ট এই অ্যালগোরিদমটা ইউজ করতে, তাই না, তোমরা ডাইরেক্ট এই অ্যালগোরিদমটা ইউজ করতে, এবং আমি কি করলাম, সেই অ্যালগোরিদমকে একটু ছোট করে নিলাম, ঠিক, সেটাকে আমি এক লাইনে করে দিলাম, রাইট। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার একটা জিনিস, এখানে একটা ছোট্ট জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে ধরো 23-3, এখানে তো কোনো কিছু আমাদের ক্যারি ফরওয়ার্ড হয়নি। যেমন ধরো ক্যারি ফরওয়ার্ড মানে কি বলতে চাইছি, 24 ইন্টু মনে করো 47, খুব ভালো। দেখো 7-4 কত হয়, 28, একটা 2 ডিজিট নাম্বার চলে আসবে, তখন কি করে হ্যান্ডেল করবে, 7-4 28 হচ্ছে, 28-এর 8 হাতে থেকে 2, 7-2 করে 14, 4-4 16, 14 আর 16 কত হয়, 30, তখন এই দুইটা 30-এর সাথে অ্যাড করে নেবে, তাহলে 32, তাহলে 32-এর 2 হাতে থেকে 3, 4-2 করে 8 আর 3 11, তাহলে বোঝা যাচ্ছে যেগুলো আমাদের বড় করতে হচ্ছে সেগুলো আমরা জাস্ট পরের স্টেপে তার সাথে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এটাই তো আমাদের নিয়ম।
বড় বড় করতে হচ্ছে মানে কি, এককের ঘরে দুটো নাম্বার চলে আসছে, এককের ঘরে যদি দুটো নাম্বার চলে আসে একটা নাম্বার তো দশকের ঘরে শিফট এমনিই হয়ে যায়। তাই জন্য আমরা দ্বিতীয় যে নাম্বারটা দুইটা হাতে রাখলাম সেটাকে আবার দর্শকের ঘর ফিল করানোর সময় তাদের মধ্যে ঢুকিয়ে দিলাম। সেখানেও যদি দেখি যে একটার বেশি নাম্বার আসছে সেটাকে আবার শিফট করে শতকের ঘরে দিতে হয়। এইভাবেই তো আমাদের ছোটবেলা থেকে শেখা হয়েছিল, তাই না? সো এই জিনিসটা তোমরা একটুখানি মাথায় রাখবে। ওকে, তাহলে এখানে 1128। এই হচ্ছে আমাদের মোটামুটি ভালো লেভেলের কিছু ট্রিক্স, এবং এই ট্রিক্সগুলো যদি তোমরা শেখো, এবং আমি উইথ এক্সপ্লেনেশন দিলাম, আমি কিন্তু হাওয়াই কথা বললাম না, সবই কিন্তু ম্যাথামেটিক্যালি প্রুফ করে দেখালাম। তোমরাও যখনই এই ধরনের ট্রিক্স শিখবে নিজে নিজে জিনিসগুলোকে প্রুফ করার চেষ্টা করবে, এবং আমি যেটা প্রুফ করলাম যেভাবে, এইভাবে তোমরা সমস্ত অ্যালগোরিদম যখনই তোমরা দেখবে সেগুলো প্রুফ করার চেষ্টা করবে। আর 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু এই কমন টমন নিয়ে কিন্তু একটা নতুন অ্যালগোরিদম তোমরা বানাতে পারবে। ঠিক আছে, পুরো একদম সেম অ্যাজ এটার মতন করেই কিন্তু তোমরা একটা নতুন অ্যালগোরিদম বানাতে পারবে। সেটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন অ্যালগোরিদম হচ্ছে, রাইট? সো এই ছিল আজকের ভিডিও, এবং আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা দেখবে। যেমন ধরো, আমরা অনেক সময় কমন প্রশ্ন আসে মনের মধ্যে যে আমরা ছোটোবেলা থেকে অঙ্কে লেট ইউজ করি, ধরি ইউজ করি, মনে করি ইউজ করি, এগুলো কেন ইউজ করি, এর পিছনে কারণ কি, এই ধরনের কিছু ভিডিওস, কিছু কিউরিয়াস ভিডিও, সেগুলো আমরা সিলেবাসের বাইরে বলে একটা নতুন সিরিজ আমরা করব। সেই সিলেবাসের বাইরে সিরিজের মধ্যে আমরা এই জিনিসগুলো মানে ভালো কিছু নাম আমি ভাবতে পারি, শুধুমাত্র সিলেবাসের বাইরে একটা মাথায় এলো ফাট করে, একটা ভালো কিছু নাম ভেবে সেই সিরিজে আমরা সিলেবাসের থেকে বিয়ন্ড গিয়ে অঙ্কটাকে শিখবো এবং প্রপার নলেজকে আমরা চেস করব। তো এরকম কিছু সিরিজ আমার বানানোর প্ল্যান আছে। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি সাথে থাকো, শিখতে আগ্রহী থাকো, তাহলে অবশ্যই আমি বানাবো। তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই সবসময় সাথে থাকবে, আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তুমি যাদেরকে চাও যে হ্যাঁ তারা জীবনে ভালো কিছু করুক, তারা জ্ঞান অর্জন করুক, তাদেরকে শেয়ার করবে। ওকে, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সাথে থাকো এবং অঙ্কে থাকো।